আজকে আমি নিয়ে এসেছি আমাদের খুব পরিচিত এবং খুব প্রিয় একটা প্রোডাক্ট নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো এবং আরও অন্য রকমভাবে জানবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। একবার একটু কল্পনা করুন তো, বিকালে চায়ের সাথে খাওয়া সেই সাধারণ চকলেট কেক বা ধরুন রোজকার তৈরি আটার রুটি, সেই চকলেট কেক বা রুটি আমাদের শরীরে ঠিক সেই পরিমাণ প্রোটিন কি যোগাতে পারে যে পরিমাণ প্রোটিন আমাদের শরীরে প্রত্যেক দিনের জন্য দরকার? কিন্তু আশ্চর্য বিষয় হলো, আজকের দিনে দৈনন্দিন সাধারণ খাবার আর পুষ্টি সাপ্লিমেন্টের মাঝখানে সূক্ষ্ম সীমারেখাটা কিন্তু খুব দ্রুত মুছে যাচ্ছে। তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বেশ কিছু দারুণ জিনিস নিয়ে বসেছি। আমাদের সামনে আছে বেশ কিছু লেটেস্ট পুষ্টি বিষয়ক গবেষণাপত্র, বৈজ্ঞানিক ডেটাশিট আর আইসিএমআর-এর মতো প্রতিষ্ঠানের বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট। আর রিপোর্টগুলো বেশ কিন্তু চমকপ্রদ। তো আজকের মিশনটা কিন্তু বেশ পরিষ্কার। আমরা বিজ্ঞাপনের চটকদার কথাগুলোকে একেবারে সরিয়ে রাখবো, শুধু নথিপত্রগুলোর বৈজ্ঞানিক ভিত্তিটা খতিয়ে দেখব। বিশেষ করে আজ আমরা অ্যামওয়ে নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডারের মধ্যে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আছে সেটা আমরা দেখব। মানে সত্যিই আমাদের আধুনিক জীবনে প্রোটিনের ঘাটতি মেটাতে পারে কি না, আর পারলে সেটা ঠিক কীভাবে কাজ করে সেটাই আজ আমরা ভেঙে দেখার চেষ্টা করব। তবে এই বিষয়টার গভীরে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে যে কেন হঠাৎ করে প্রোটিন নিয়ে এত আলোচনার প্রয়োজন পড়ে গেল। আমরা যদি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ মানে আইসিএমআর-এর 2020 সালের নির্দেশিকার দিকে তাকাই, সেখানে খুব পরিষ্কারভাবে একটা মাপকাঠি দেওয়া হয়েছে। বলা হচ্ছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন তার শরীরের প্রতি কেজি ওজনের জন্য 0.83 গ্রাম প্রোটিন প্রয়োজন, মানে 0.83 গ্রাম। অঙ্কের হিসেবে খুব সহজে বললে, কারো ওজন যদি 60 কেজি হয় তবে তার প্রতিদিন প্রায় 50 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। হ্যাঁ, 60 কেজি ওজন হলে 50 গ্রাম প্রোটিনের প্রয়োজন। সংখ্যাটা শুনলে কিন্তু একটা বড় মনে হচ্ছে না, তাই না? কিন্তু মনে হচ্ছে এমন কি, কিন্তু বাস্তবে এই পরিমাণ প্রোটিন রোজকার সাধারণ খাবার থেকে জোগাড় করাটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার। মানে এই পরিমাণ প্রোটিন পেতে গেলে প্রতিদিন হয়তো 7-8টা ডিমের সাদা অংশ খেতে হবে, বা বিশাল বাটি ভর্তি করে কয়েক পদে ডাল খেতে হবে। এখানে আমি একটা উপমা দিতে চাই। ধরুন, আমাদের শরীরকে যদি একটা বাড়ির সঙ্গে কল্পনা করি, এবং প্রোটিন হলো সেই বাড়ির প্রতিদিনের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ইট। এখন বাড়িটি যেমনই হোক না কেন, ছোট বা বড়, রোজ কিছু না কিছু মেরামতির জন্য ওই ইটগুলো কিন্তু লাগবে। আর ঠিক এই জায়গাটাতেই বর্তমান সময়ে একটা বড় শূন্যস্থান তৈরি হয়ে যাচ্ছে। আমাদের আধুনিক জীবনে যে ব্যস্ততা, ওই সকালে তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে যাওয়া, ফাস্ট ফুডের ওপর নির্ভরশীলতা, এই কারণে আমাদের রোজকার খাবারে কার্বোহাইড্রেট বা ফ্যাটের তো কোনো অভাব থাকছে না, কিন্তু প্রোটিনের বেলায় একটা বিশাল ঘাটতি থেকে যাচ্ছে। আজকের সোর্স মেটেরিয়াল বা গবেষণাপত্রগুলো মূলত এই ঘাটতি পূরণের উপরই বৈজ্ঞানিক সম্মত সমাধানের কথা বলছে। কিন্তু এখানে আমার মনের মধ্যে একটা খটকা লাগছে যে প্রোটিন সাপ্লিমেন্ট বলতে তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল পেশিবল বডি বিল্ডারদের কথা। সাধারণ ধারণা তো আমাদের সেটাই, তাই না? আর জিমে ট্রেনার থেকে শুরু করে পুষ্টিবিদ সবাই তো বলেন যে দুধ থেকে তৈরি ওয়ে প্রোটিন বা WHO প্রোটিন হলো প্রোটিনের গোল্ড স্ট্যান্ডার্ড, তাই না? সেখানে আজকে ডেটা শিটে আমরা দেখছি একেবারে সম্পূর্ণ উদ্ভিদ ভিত্তিক প্রোটিন বা 100% ভেগান প্রোটিনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সোর্সগুলো কিন্তু সম্পূর্ণ প্ল্যান্ট বেসড প্রোটিনের কথা বলছে। আরও নির্দিষ্ট করে বললে নথি দেখা যাচ্ছে এতে সয়া, গম এবং হলুদ মটরের একটি ত্রিমিশ্রণ মানে ট্রাই ব্লেন্ড এখানে ব্যবহার করা হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, মটর আর গম দিয়ে কি দুধ বা মাংসের সমকক্ষ কিছু তৈরি করা আদৌ কি সম্ভব? আর শুধু একটা উদ্ভিদ ব্যবহার করলেই তো হতো। তিনটি আলাদা আলাদা উদ্ভিদকে ভেঙে তার জটিলতায় যাওয়ার কি দরকার ছিল? এই যে ত্রিমিশ্রণ, এর উত্তরটা হলো, এই যে ত্রিমিশ্রণ, এর পেছনে বৈজ্ঞানিক বিশ্লেষণটা কিন্তু সত্যি আলাদা। এর
উত্তরটা হলো আমাদের শরীরের ভেতরে নিজস্ব কিছু কিন্তু সীমাবদ্ধ থাকে। ব্যাপারটা এরকম, প্রোটিন আসলে কোনো একক বস্তু না, এটি হলো ছোট ছোট অনেকগুলো উপাদানের শিকল দিয়ে তৈরি, যাদের বলা হয় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড যেটা নাম শুনেছি, প্রকৃতিতে অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকলেও আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় মানে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড হলো 9টি। আজকের ডেটা শিটেও এই 9টা অ্যামিনো অ্যাসিডের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেমন ধরুন লিউসিন, লাইসিন, ভ্যালিন, মিথিওনিন এগুলো। অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিডগুলো হলো সেই বিশেষ ধরনের ইটের মতো যেগুলো আমাদের শরীরে নিজে থেকে কোনোভাবেই তৈরি করতে পারে না। ঠিক আছে, এগুলো হলো প্রাণীজ প্রোটিন, যেমন ডিম বা দুধে এই 9টি অত্যাবশ্যকীয় একসাথে কিন্তু পাওয়া যায়। কিন্তু উদ্ভিজ প্রোটিনের ক্ষেত্রে ছবিটা একদম হচ্ছে আলাদা। বেশিরভাগ উদ্ভিদের মধ্যে প্রোটিনের মধ্যে এক বা একাধিক অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের কিন্তু ঘাটতি থাকে, যেমন সব ধরনের একসঙ্গে থাকে না। যেমন ধরুন কোনো উদ্ভিদে লাইসিন আছে তো মিথিওনিন নেই, আবার অন্যটায় মিথিওনিন আছে তো ভ্যালিন নেই। তার মানে আলাদা আলাদা উদ্ভিদ আসলে এক একটা অসংখ্য আলাদা আলাদা পাজেলের টুকরোর মতো। আর এই জন্যই সয়া, গম এবং হলুদ মটর এই তিনটিকে একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়েছে। এবং অনুপাতটা আমরা এখন দেখে নিই কীরকম। ডেটা অনুযায়ী এই মিশ্রণে সয়া প্রোটিন আইসোলেটেড আছে 82.26%, গম প্রোটিন আছে 10%, আর মটর প্রোটিন রয়েছে 7.50%। এবার দেখুন জাদুটা কেমনভাবে হচ্ছে। সয়া হলো প্রোটিনের খুব শক্তিশালী একটা উৎস, কিন্তু এতে কিছু নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংখ্যা কম থাকে। সেই যে শূন্যস্থানটা তৈরি হলো সেটা পূরণ করে দিচ্ছে গম এবং মটর। এই তিনটি উদ্ভিদ সংমিশ্রণ নিশ্চিত করে যে কোন প্রাণীজ উদ্ভিদ উপাদান ছাড়াই সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড প্রোফাইলটি সম্পাদন করছে। অবিশ্বাস্য, মানে এক উদ্ভিদের ঘাটতি অন্য উদ্ভিদ জাদুর মতো পূরণ করে দিচ্ছে। প্রকৃতি থেকে সবচেয়ে সেরা উপাদানগুলো বেছে নিয়ে একটা নিখুঁত বড় একটা টিম তৈরি করা হয়েছে। বিষয়টা কিন্তু সত্যিই দারুণ, তাই না? তো নথিতে একটা খুব জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যেটা আসলে এড়িয়ে যাওয়া কিন্তু ঠিক হবে না। সেটা হচ্ছে অ্যালার্জির বিষয়টা। যেহেতু এই নির্দিষ্ট মিশ্রণে সয়া এবং গম রয়েছে, তাই যাদের এই উপাদানগুলোতে বিশেষ করে লিউটিন বা সয়াতে যাদের অ্যালার্জি রয়েছে তাদের অবশ্যই এটি গ্রহণের আগে সচেতনতা অবলম্বন করতে হবে। আর এই ধরনের স্বচ্ছতা থাকাটা যে কোনো বৈজ্ঞানিক ভিত্তির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। প্রোটিন খাওয়াটা একটা দিক, আর প্রোটিনটাকে শরীর কতটা কাজে লাগাতে পারছে এটা একটা অন্য একটা বিষয়, তাই না? প্ল্যান্ট প্রোটিন নিয়ে মানুষের একটা সাধারণ অভিযোগ থাকে যে এটা সহজে হজম হয় না, বা ধরুন পেট ফাঁপার মতো সমস্যা রয়েছে। তো আজকের সোর্স ঘাটতে গিয়ে একটা বেশ ভারী একটা খটমটে শব্দ পাওয়া গেছে, সেটা হচ্ছে পিডিকা স্কোর। পিডিসিএ স্কোর, পিডিকা স্কোর হচ্ছে 1.0। পিডিসিএএস, পিডিকা স্কোর। প্রথমবার শুনে আমার মনে হচ্ছিল যেন কোনো স্মার্টফোনের অপারেটিং সিস্টেম বা নতুন কোনো সফটওয়্যার আপডেটের কথা বলছে। এই অদ্ভুত শব্দটার আসল অর্থটা কী এবং কেনই বা এটা গুরুত্বপূর্ণ? এই পিডিকা স্কোরের ফুল ফর্ম হলো প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টিভ অ্যামিনো অ্যাসিড স্কোর। বেশ বড় একটা নাম, তাই না? তো সহজ কথায় বললে একটি প্রোটিন আমাদের পাকস্থলী যাওয়ার পর সেটা কতটা সহজে ভেঙে যায় এবং শরীর কতটা ভালোভাবে সেটাকে শোষণ করতে পারে, এটি হলো তার আন্তর্জাতিক মানদণ্ড। আর এই স্কেলে 1.0 হলো সর্বোচ্চ সম্ভাব্য রেট। এই জায়গায় বলা যায় তার মানে শুধু প্রোটিনের পরিমাণ বেশি থাকাটাই শেষ কথা নয়, সেটা শরীরে শোষিত হচ্ছে কি না সেটাই আসল কথা। বিজ্ঞানের ভাষা একে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। অনেক উদ্ভিদভিত্তিক প্রোটিন আছে যেগুলোতে হয়তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ঠিকই, কিন্তু সেগুলোর ফাইবার বা অন্যান্য উপাদানের কারণে আমাদের পরিপাকতন্ত্র সেগুলোকে পুরোপুরিভাবে ভাঙতে পারে না। ফলে কি হয়, প্রোটিনের একটা বড় অংশ শরীর কাজে না লাগিয়ে বের করে দেয়। কিন্তু এই পিডিকা স্কোর 1.0 হওয়ার অর্থ হলো এই নির্দিষ্ট পাউডারটি খাওয়ার পর তা শরীরে খুব সহজেই ভেঙে যায়, আর এর ভেতরে থাকা প্রতিটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড শরীর পুরোপুরিভাবে ব্যবহার করতে পারে। ব্যাপারটা তাহলে অনেকটা এরকম যে ধরুন বাজার থেকে একটা সুন্দর আসবাবপত্র কিনে আনা হলো, তো পিডিকা স্কোর 1.0 মানে হলো সেই আসবাবপত্রটা আগে থেকে নিখুঁতভাবে ফিট করা আছে।
এবং সেটা বাড়িতে এনেই সরাসরি সেটাকে ড্রয়িংয়ে ব্যবহার করা যাচ্ছে। আর স্কোর কম হওয়ার মানে হলো আপনাকে কয়েকটা কাঠের টুকরো আর একটা ম্যানুয়াল ধরিয়ে দেওয়া হলো, এবং জোড়া লাগাতে গিয়ে দেখা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নাট বল্টুই গায়েব। মানে শরীরকে এই প্রোটিন ভাঙার জন্য অতিরিক্ত কোনো শ্রম করতে হচ্ছে না। এটাই মূল কথা, তাই না? এই সহজে হজম হওয়ার ক্ষমতাটি এই প্রোটিন মিশ্রণটির সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্য। কারণ আমরা প্রতিদিন যে পরিমাণ সাধারণ খাবার খাই তার অনেক অংশে পুষ্টিগুণই কিন্তু শরীর সঠিকভাবে শোষণ করতে পারে না। তাহলে চলুন এবার বিজ্ঞানের এই জটিল কোষ বা পরিপাকতন্ত্রের জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের রোজকার জীবনে ব্যবহারিক হিসাবে ফিরে আসি। প্র্যাকটিক্যাল দিকটা এবার দেখা যাক। সর্ষের পুষ্টিগুণের তালিকাটা কিন্তু বেশ চমকপ্রদ। বলা হচ্ছে প্রতিদিন 1 স্কুপ পাউডার, যার ওজন প্রায় 10 গ্রাম, তাতে থাকছে 8 গ্রাম উচ্চমানের প্রোটিন। অর্থাৎ পাউডারের প্রায় 80%ই বিশুদ্ধ প্রোটিন। এই 80% বিশুদ্ধ প্রোটিন অর্জন করাটা কিন্তু মোটেই সহজ ব্যাপার না, কারণ এর জন্য বিশেষ প্রক্রিয়ায় উদ্ভিদের ফ্যাট এবং কার্বোহাইড্রেট অংশগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। আর সেই কারণে বোধহয় এতে ক্যালোরি রয়েছে মাত্র 38 কিলো ক্যালোরি, ফ্যাট 0.3 গ্রাম এবং কার্বোহাইড্রেটও মাত্র 0.3 গ্রাম। কিন্তু যে বিষয়টা আমাকে সবথেকে বেশি অবাক করছে সেটা হলো এতে কোনো বাড়তি চিনি বা অ্যাডেড সুগার নেই। মানে 0 গ্রাম অ্যাডেড সুগার। বাজারে পাওয়া বেশিরভাগ কমার্শিয়াল প্রোটিন পাউডারে তো স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে চিনি বা সুইটনার দেওয়া থাকে, তাই না? এখানে কোনো কৃত্রিম স্বাদ, রং বা প্রিজারভেটিভও মেশানো নেই। এই যে কোনো বাড়তি চিনি বা কৃত্রিম কোনো স্বাদ না থাকার বিষয়টা, এটাকে যদি আমরা আর একটু বড় হিসাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো কেন এটা শুধুমাত্র জিমে গিয়ে ওজন তোলা মানুষদের জন্য নয়। এখানে নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এটি জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের জন্য উল্লেখযোগ্য। ধরুন 5 থেকে 12 বছর বয়সের শিশুদের কথা। তাদের দ্রুত শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা এবং কোষের বিকাশের জন্য এই বিশুদ্ধ প্রোটিন অপরিহার্য। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পেশির ভর কমে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কোপেনিয়া। এর ফলে কী হয়? শরীরে দুর্বলতা আসে, পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। বয়স্কদের পেশির দৃঢ়তা ধরে রাখতে এবং হাড়ের সুস্থতাকে বজায় রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করাটা কিন্তু ওষুধের মতোই জরুরি। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও প্রতিদিনের টিস্যু মেরামত করার ক্ষেত্রে ত্বক ও চুলের সুস্থতার জন্য কিন্তু এটা ভীষণ দরকার। অর্থাৎ একটা পরিবারে 8 থেকে 80 সবার জন্য এর নির্দিষ্ট ব্যবহার বিধি রয়েছে। এবং আজকে নথিতে ব্যবহারের বিধিতে বলা হয়েছে যে 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতিদিন সর্বোচ্চ 3 বার 1 স্কুপ করে এটি গ্রহণ করা যেতে পারে। আর 5 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য দিনে মাত্র 1 স্কুপ দেওয়াই যথেষ্ট। তবে শিশুদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যা ডেটাশিটে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বলা হয়েছে। সেটা হলো শিশুদের শরীর তো বড়দের মতো নয়, তাদের বিপাকক্রিয়া বা মেটাবলিজম ভিন্নভাবে কাজ করে। তাই যে কোনো নতুন ডায়েটারি সাপ্লিমেন্ট শিশুদের রোজকারের খাবারের সঙ্গে যুক্ত করার আগে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াটা উচিত। আর পেশাদারের পরামর্শ নেওয়াটাই সবসময় সবচেয়ে নিরাপদ। এই নিরাপত্তার বিষয়টা আসলে খুবই জরুরি। এবার এমন একটা কথা আসা যাক যার যে কোনো ডায়েট বা সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেস্টের কথা। টেস্ট, স্বাস্থ্যকর জিনিস মানেই তো হচ্ছে যে সেটা টেস্ট থাকে না। আর রোজ রোজ একই স্বাদের প্রোটিন শেক খেতেও তো কারো ভালো লাগে না। একটা পর্যায়ে গিয়ে মানুষ বিরক্ত হয়ে গিয়ে ডায়েট ছেড়ে দেয়। কিন্তু এখানে একটা অভাবনীয় বিষয় লক্ষ্য করা যায়। বলা হচ্ছে এই প্রোটিন পাউডারটি সম্পূর্ণভাবে স্বাদ নিরপেক্ষ, মানে টেস্ট নিউট্রাল। এর নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে মটর বা সয়ার তো নিজস্ব একটা উটকো গন্ধ থাকে, সেটা গেল কোথায়? এই জায়গাতে ফুড ইঞ্জিনিয়ারিং বা খাদ্য প্রযুক্তির জাদুটা লুকিয়ে আছে। একটু আগে যে বলছিলাম প্রোটিনটা একটু আলাদা বা আইসোলেট করার কথা, এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত উদ্ভিদ থেকে সেই উপাদানগুলোকে সরিয়ে ফেলা হয় যেগুলো ওই গন্ধ বা কড়া স্বাদের জন্য দায়ী।
দারুণ ব্যাপার। তাহলে থাকে শুধু বিশুদ্ধ স্বাদহীন প্রোটিনটা। আর ঠিক এই কারণে এর বহুমুখী ব্যবহার বা ভার্সিটিটা এতটাই বেশি। মানে যেহেতু এর নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ নেই, তাই এটা শুধুমাত্র জল বা দুধের সঙ্গে মিশিয়ে নয়, যে কোনো জুস, ঘোল বা স্যুপের সঙ্গে অনায়াসে মিশিয়ে কিন্তু খাওয়া যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটি দিয়ে রান্না বা বেকিংও করা যেতে পারে। আটা মাখার সময়, রুটি, পরোটা, ইডলি, ধোসা, এমনকি কেক বা বিস্কিট বানানোর সময় এটিকে মিশিয়ে বানানো যেতে পারে। তাপের প্রোটিনের কিন্তু কোনো ক্ষতি হয় না। তাপের কারণে প্রোটিনের কোনো ক্ষতি হচ্ছে না। আর মূল খাবারের স্বাদেরও কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। এটি সত্যি ডায়েট মেনে চলার মনস্তাত্ত্বিক বাধাকে পুরোপুরিভাবে দূর করে দেয়। মানুষ তার প্রিয় খাবারের স্বাদটাও পাচ্ছে, আবার পুষ্টির ঘাটতিটাকেও মেটাতে পারছে। তবে এই বহুমুখী ব্যবহারের পাশাপাশি পণ্যের নিরাপত্তার দিকটিও আমাদের নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে। এটি এনএফএসইউ, এনএসটিএস দ্বারা প্রত্যয়িত একটি পণ্য। এই সার্টিফিকেশন মানে কি? মানে সাধারণ মানুষের কাছে এটা কয়েকটা ইংরাজি শব্দ ছাড়া আর কিছুই না, তাই না? খুব সহজ করে বললে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি অত্যন্ত কড়া ল্যাবরেটরি পরীক্ষা এটা উত্তীর্ণ হয়েছে। এর মানে হলো এটি পেশাদারী ক্রীড়াবিদদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং এতে খেলাধুলায় নিষিদ্ধ এমন কোনো রাসায়নিক পদার্থ এর মধ্যে দেওয়া নেই। এটা খুবই ভালো ব্যাপার। এছাড়াও এর মধ্যে ভারী ধাতু বা ক্ষতিকর কোনো উপাদান এর মধ্যে দেওয়া নেই, যেটা দীর্ঘমেয়াদী উপাদানের জন্য একটা বড় স্বস্তির জায়গা, তাই না? সত্যি করে একটা ইতিবাচক দিক। কিন্তু মুদ্রার আবার উল্টো দিকও থাকে। সাধারণ মানুষের ক্ষেত্রে এর কি কোনো নেতিবাচক দিক বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে? নথিতে কি এ বিষয়ে কিছু বলা আছে? হ্যাঁ, নথিতে খুব বস্তুনিষ্ঠভাবে কিছু বিষয় এখানে বলা আছে। যদিও এটি সাধারণত সবার ক্ষেত্রেই ভালোভাবে সহ্য হয়, তবু কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হজমে একটু অস্বস্তি তৈরি করে। যেমন হচ্ছে যে পেট ফেঁপে যাওয়া, গ্যাস বা পেট খারাপ হওয়ার মতো মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। কিন্তু এর কারণ কি, কেন হচ্ছে? প্রোটিনটা তো সহজে হজম হয়ে যাওয়ার কথা। পিডিকাস করতো 1.0 নিয়ে তো একটু আগে আমরা কথা বললাম। কারণটা হলো আমাদের পেটের ভেতরে পরিবেশ বা যাকে বলে গাট মাইক্রোবায়োম। যাদের হঠাৎ করে উচ্চমানের প্রোটিন নেওয়ার অভ্যাস নেই, তাদের পরিপাকতন্ত্র হঠাৎ করে এই বিশুদ্ধ প্রোটিন পেলে একটু ঘাবড়ে যায়। যার ফলে কী হয়, অভ্যাসের ব্যাপারটা থাকে। শরীরকে মানিয়ে নিতে একটু সময় দিতে হয়। তাই একবারে বেশি পরিমাণ না খেয়ে নির্ধারিত মাত্রা মেনে চলা এবং শুরুতে অল্প পরিমাণ দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। আর সংরক্ষণের ব্যাপারেও কিছু কড়া নির্দেশ এখানে দেওয়া আছে। পাউডারের গুণমান এবং সতেজতা বজায় রাখার জন্য এটাকে 25°C নিচে একটি শীতল এবং শুষ্কতম স্থানে রাখতে হবে এবং ভেতরের উপাদানকে আর্দ্রতা বা ড্যাম হয়ে যাতে রক্ষা করার জন্য প্রতিটি ব্যবহার করার পর প্রত্যেকবার ঢাকনাটাকে খুব শক্ত করে টাইট করে বন্ধ করে রাখতে হবে। কারণ আর্দ্রতা পেলে এর কার্যকারিতাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই ছোটোখাটো নিয়মগুলো মেনে চললে যে কোনো সাপ্লিমেন্ট থেকে সর্বোচ্চ উপকার কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে আজকের দীর্ঘ এবং গভীর বিশ্লেষণটি সত্যি আমাদের অনেকগুলো নতুন দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করালো। আমরা শুরু করেছিলাম বডি বিল্ডারদের প্রোটিনের ধারণা দিয়ে, আর এখন দেখছি এটি আসলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা দেখলাম কিভাবে সয়া, গম এবং মটরের ত্রিমিশ্রণ একসাথে মিলে একটি সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড প্রোফাইল তৈরি করে। আমরা জানলাম পিডিকাস 1.0 স্কোরের আসল মেকানিজমটা কি, যা নিশ্চিত করে যে শরীর এই প্রোটিনকে কোনোভাবে বাড়তি কষ্ট ছাড়াই ব্যবহার করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো আধুনিক ব্যস্ত জীবনে পুষ্টি ঘাটতি মেটাতে এটি স্বাদ নিরপেক্ষ পুষ্টি উপাদান কিভাবে আমাদের রোজকার রুটি, স্যুপ বা কেকের ভেতরে নীরবে মিশে যেতে পারে তা সত্যি অভাবনীয়। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে যে জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যখন তা সঠিকভাবে বোঝা যায় এবং বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। একদম তাই, তাই না? অন্ধভাবে যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে নিজেদের খাদ্যাভ্যাস এবং শরীরের প্রকৃত চাহিদা বোঝাটা খুব দরকার। তথ্য জানা আর সেটিকে নিজে প্রয়োগ করার মাঝখানে লুকিয়ে আছে আসল সুস্থতা। তবে আজ আলোচনা শেষ করার আগে আমাদের সোর্স মেটেরিয়ালের এই স্বাধীন বহুমুখী ব্যবহারের ধারণাটি আমার মনে একটা অদ্ভুত প্রশ্নের জন্ম দিয়েছে, যা হয়তো গভীরভাবে ভাবনার মতো করা বিষয়। আজ আমরা দেখলাম যে এমন একটি স্বাধীন পুষ্টির উপাদান তৈরি করা সম্ভব যা আমাদের রোজকার স্বাধীন খাবারে অনায়াসে মিশে যেতে পারে।
কেউ টেরই পাবে না। ভবিষ্যতে কি আমাদের প্রতিদিন প্রিয় খাবারগুলোই স্বয়ংক্রিয়ভাবে আমাদের সমস্ত পুষ্টির চাহিদা মেটাবে, নাকি খাবার আর ওষুধের পার্থক্যটাই একদিন চিরতরে হারিয়ে যাবে? একটু ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরের কোনো গভীর বিশ্লেষণে।